জমাট বেঁধে থাকা ডিফেন্স যে ব্রাজিল ভাঙতে সক্ষম হয়েছে এটাও কিন্তু কার্লো আনচেলত্তিকে ক্রেডিট দিতে হবে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলাটা আসলে যেভাবে তারা শুরু করেছিল সেই খেলাটা তারা দ্বিতীয়ার্ধে হাইতির সাথেই দিতে পারেনি। তাহলে যদি বড় কঠিন প্রতিপক্ষ আসে সামনে তাহলে সেই ক্ষেত্রে কেমন হতে পারে? ছিল যে নেইমারকে ছাড়া এই ম্যাচ দেখা, ব্রাজিলের ম্যাচ দেখা পানসে লাগে। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে এখন ম্যাচ অ্যানালাইসিসে যুক্ত হয়েছেন ইয়াসির আরাফাত সবুজ। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি। বেশ যে রাতের যে ম্যাচগুলো হয়েছে, সকালের যে ম্যাচগুলো হয়েছে, সবগুলো ম্যাচে চমকপ্রদ ছিল। তবে ব্রাজিলের যে খেলাটা, ব্রাজিল ফিরে এসেছে জয়ের ধারায়, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। হাইতি অপেক্ষাকৃত দুর্বল দল, ব্রাজিলের কাছে যদি আমরা বলি তাদেরকে 3-0 গোলে হারিয়েছে। কেমন দেখলেন ম্যাচ? যে কথাটা বললেন, আসলে হাইতি ব্রাজিলের থেকে শুধু দুর্বল না, অনেক দুর্বল। তারা র্যাঙ্কিংয়ে 80 ধাপ পিছিয়ে ব্রাজিলের থেকে। এবং এই ম্যাচে আসলে ফুল মার্কস ব্রাজিল পেয়েছে কিনা, 3-0 গোলের জয়টা যথেষ্ট নয়, অন্তত আমার কাছে যেটা মনে হচ্ছে। আরও ভালো করার সম্ভাবনা ছিল। এবং আপনি যদি দেখেন যে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কিন্তু গোল শূন্য ছিল, অর্থাৎ দ্বিতীয়ার্ধে কিন্তু ব্রাজিল ড্র করেছে। যে জয়টা সেটা ব্রাজিলের প্রথমার্ধ জয়, কিন্তু দ্বিতীয়ার্ধের ড্র এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা ভালো সংকেত দিচ্ছে না যে যদি তাদেরকে এই বিশ্বকাপে তাদের রানটা যদি তাদেরকে লং করতে হয়। একটু আমরা আজকে আনচেলত্তি যে একাদশটা নামিয়েছে আমরা সেদিকে যদি একটু খেয়াল রাখি। এখানে আজকে ম্যাথিউস কুনিয়াকে আনচেলত্তি নামিয়েছেন এবং দানিলোকে তিনি নামিয়েছেন। এখানে আগের ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জায়গায় খেলেছেন ইগোর থিয়াগো এবং দানিলোর জায়গায় ইবেনেজ খেলেছেন। তাদের মধ্যে যে ভুলগুলো আনচেলত্তি নোটিশ করেছিলেন, সবাই আসলে ভুলগুলো খুব স্পষ্টই ছিল তাদের। সেই ভুলগুলো, ইগোর থিয়াগো অনেকগুলো গোল তিনি দিতে পারতেন, সেই জায়গায় ম্যাথিউস কুনিয়াকে নামানো হয়েছে। এবং ম্যাথিউস কুনিয়াই কিন্তু ব্রাজিলের এই ম্যাচের সবথেকে বড় প্রাপ্তি, বাজিমাতটা তিনিই করেছেন। তবে সবথেকে বড় ম্যাথিউস কুনিয়ার জায়গায় আমি বলবো ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সবথেকে ক্রুশাল যে পার্টটা, পুরো ম্যাচ ব্যাপী যে জয়টাই এসেছে ব্রাজিলের, ভিনির কথা না বললেই নয়। এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার ধারাবাহিক যে পারফরম্যান্স সেটা কিন্তু ধরে রেখেছেন। প্রথম ম্যাচে যখন ভিনিসিয়াস মরক্কোর বিপক্ষে যখন ভালো খেলেন, তখন আসলে অনেকেই এরকম একটা ধারণা করেছিলেন যে ভিনি মাঝে মধ্যে ব্রাজিলের জার্সিতে এরকম খেলে থাকেন, যে হঠাৎ করে একটা ম্যাচ তিনি ভালো খেললেন। অন্তত এবার আশা করা যাচ্ছে যে না, সেই ভিনি না, এই ভিনি অন্তত বিশ্বকাপে, ওই যে ভিনি একবার বলেছিলেন না, আমি 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবো, অন্তত ভিনির মনে হয় যে এই সময়টাই মনে তার এখন এটাই আসলে উপযুক্ত সময়। এবার যদি তিনি 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে না আসতে পারেন তাহলে তিনি কখন ফিরে আসবেন। এবং 3টা যে গোল হয়েছে, 3টাতেই কিন্তু ভিনির অবদান ছিল। একটাতে তিনি তো একটা গোল তিনি নিজেই করেছেন, একটাতে অ্যাসিস্ট তার, আর একটা প্রথম যে গোলটা সেটাতেও তার শটটা রিবাউন্ড হওয়ার পরে কিন্তু ম্যাথিউস কুনিয়া গোলটা পেয়েছেন। এবং এখানে দানিলোকে খেলিয়েছেন কার্লো আনচেলত্তি। দানিলো এই ম্যাচে ভালো খেলেছেন। দানিলো মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন, এই ম্যাচে শুরু থেকেই ছিলেন, তার পারফর্মটা সেখানে ভালো ছিল। তবে আমি প্রশ্ন তুলব কাসেমিরোকে নিয়ে। কাসেমিরো প্রথম ম্যাচেও তার বেশ কিছু ভুল চোখে পড়েছিল, দ্বিতীয় ম্যাচে তবুও তাকেই নামানো হয়েছে শুরুর একাদশে। ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতা, মানে ব্রাজিলের এই ম্যাচেও কিন্তু শুরু থেকেই মাঝমাঠে যে তাদের যে সমস্যাটা সেটা কিন্তু চোখে পড়েছে। পাকেতা প্রথম ম্যাচে যতটুকু দুর্বলতা দেখাচ্ছিলেন, হয়তোবা কিছুটা তিনি সেটা ওভারকাম করে এসেছেন এই ম্যাচে। তারপরও যেহেতু দলটা ছিল হাইতি এবং ব্রাজিলের ডিফেন্সকে কিন্তু খুব একটা প্রশ্নের মুখে পড়তে হয়নি বলা যেতে পারে, কারণ অ্যাটাকের দিক থেকেই ব্রাজিল বেশিটা সময় খেলেছে। কারণ তাদের আসলে ছোট ছোট দলগুলো করে, আপনি একটু তাদের ফরমেশনে দেখেন, তারা কিন্তু ডিফেন্সেই পুরোটা ডিফেন্সিভই খেলেছে। সেন্ট্রাল ডিফেন্সেই তারা 3 জনকে খেলিয়েছে এবং ফুল ব্যাকে 2 জন, অর্থাৎ ডিফেন্সেই তাদের 5 জন এবং মিডে তাদের 4 জন, যেখানে ডিফেন্সিভ মিডেই হচ্ছে 2 জন, সেন্টার ফরওয়ার্ডে মাত্র 1 জন প্লেয়ারকে তারা খেলেছে। অর্থাৎ তাদের এই ছোট দলগুলো যেভাবে খেলছে। তবে এক্ষেত্রে আরো একটা কথা বলতে হয় সারা, পর্তুগাল এবং স্পেন আসলে ছোট দলগুলোর সাথে যেভাবে আসলে ওই যে তারা যেভাবে ডিফেন্স করে খেলে, সেখানে কিন্তু গোল দিতে গিয়ে কিন্তু বড় দলগুলোকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। যে পর্তুগাল এবং স্পেনে আমরা যেরকমটা দেখেছি ফুল ডিফেন্সিভ যখন খেলে, এবং সেই ডিফেন্স, সেই জমাট বেঁধে থাকা ডিফেন্স যে ব্রাজিল ভাঙতে সক্ষম হয়েছে এটাও কিন্তু কার্লো আনচেলত্তিকে ক্রেডিট দিতে হবে। এবং কার্লো আনচেলত্তি তিনিও কিন্তু আসলে খুশি, তিনি ম্যাচ শেষে বলেছেন যে আমরা ভালো খেলেছি। এই কথা কার্লো আনচেলত্তি খুশি হয়েছেন, সেই সাথে একটা দুঃখের সংবাদও জানিয়েছেন, সাথে একটা খুশির সংবাদও জানিয়েছেন। রাফিনিয়াকে নিয়ে প্রশ্ন থাকছে। রাফিনিয়া এই ম্যাচেও যতটুকু সময় খেলেছেন, 40 মিনিট তিনি খেলেছেন মাঠে, কিন্তু তার যে চিরচেনা রাফিনিয়াকে বার্সাতে দেখা যায়, সেই রাফিনিয়ার কিন্তু ঝলকটা পর্যন্ত এখন পর্যন্ত বিশ্বকাপে দেখা যায়নি। এবং সেই রাফিনিয়াই কিন্তু হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। গ্রুপ পর্বের ম্যাচটাকে কিন্তু লাস্ট ম্যাচটা সে মিস করার একটা সম্ভাবনা আছে। এবং রাফিনিয়ার কথা যেটা বলছিলেন, গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে কিছুটা হলেও কিন্তু তার
উন্নতি হয়েছে, তিনি একটা গোল কিন্তু পেতেও পারতেন, যদিও তার গোলটা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে তিনি যদি আসলে বিশ্বকাপটা কোনোভাবে, যদি তার ইনজুরিটা এখনো পর্যন্ত জানা যায়নি যে তার ইনজুরিটা আসলে কত দূর যাবে, তবে তিনি যদি বিশ্বকাপটা মিস করে ফেলেন, এটা ব্রাজিলের জন্য কোনোভাবেও ভালো সংবাদ হবে না। তবে খুশির কথা যেটা বললেন যে নেইমার জুনিয়র, ফিরতে তাকে যাচ্ছেন। হয়তো বা আমরা জি। স্কটল্যান্ডের ম্যাচে দেখতে পারবো। আজকে তো আমি টিএসসিতে ছিলাম, পুরোটা সময় আমি সেখানে জি, ছিলাম, জি, জি। ফ্যানদের সাথে কথা বলছিলাম। তারা আসলে যেরকম বলছিল যে নেইমারকে ছাড়া এই ম্যাচ দেখা, ব্রাজিলের ম্যাচ দেখা পানসে লাগে। তো অবশ্যই। সেখানে নেইমার ফিরলে নিশ্চয়ই ব্রাজিলের এই শক্তির জায়গাটা অনেক উন্নত হবে, বিশেষ করে মিডফিল্ড। যদি নেইমার খেলেন, লুকাস পাকেতার জায়গায় হয়তো আমরা নেইমারকে দেখতে পাবো অ্যাটাকিং মিডে, যে জায়গাটায় তিনি খেলে থাকেন। কাসেমিরোর জায়গাটা নিয়ে এখনো প্রশ্ন থাকছে, তবে সবুজ দ্বিতীয়ার্ধে এন্দ্রিক নামলেন। এন্দ্রিক নেমে কিন্তু তিনি তার খেলার ঝলকটা তিনি দেখিয়েছেন এবং তিনি কিন্তু গোল একটা করেছিলেন, সেটা অফসাইডের কারণে কিন্তু মিস হয়েছে। এন্দ্রিকের গোলটা সম্ভবত অফসাইডের কারণে, এনরিকের গোলটা জি, বা কাউন্ট অফসাইডের হয়নি। কারণে মিস হয়েছে। এবং কিন্তু এখানে আসলে তারপরেও তিনি যেভাবে মাঝমাঠ থেকে উঠে এসে এবং গোলটা তিনি ফিনিশিং দিয়েছেন, ফিনিশিংটা দুর্দান্ত সেটা ছিল। কিন্তু অবশ্যই ব্রাজিলের জন্য একটা ভালো খবর। তরুণ এই খেলোয়াড় যেভাবে তিনি পুরো মাঠটাকে নিজের করে নিয়ে খেলেছেন। তারপরও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলা মূল্যায়ন করছিলেন, আপনি বলছিলেন যে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলাটা আসলে যেভাবে তারা শুরু করেছিল, সেই খেলাটা তারা দ্বিতীয়ার্ধে হাইতির সাথেই দিতে পারেনি। তাহলে যদি বড় কঠিন প্রতিপক্ষ আসে সামনে, তাহলে সেই ক্ষেত্রে কেমন হতে পারে? নিশ্চয়ই তাদেরকে ভোগাতে হবে। এবং আরো একটা কথা, রাফিনিয়ার জায়গায় রায়ান, তাকে কিন্তু রাফিনিয়াকে যখন প্রথমার্ধেই তুলে নেওয়া হলো, তাকে সেখানে নামানো হলো এবং তার কাছ থেকেও কিন্তু সেরকম যে তার যে একটা আশা ছিল, 19 বছর বয়সী একজন তরুণ ফরওয়ার্ড, তাকে নিয়ে যে আশাটা ছিল, সেটাও তিনি পূরণ করতে সক্ষম হননি। জি। দ্বিতীয়ার্ধে যদি ব্রাজিল তাদের ফিনিশিংগুলো কাজে লাগাতে পারতো, বেশ কিছু সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, যেগুলো আসলে গোল হওয়ার মতো। অন্তত 2 থেকে 3টা সুযোগ তো অন্তত তৈরি হয়েছিল, যেগুলো আসলে গোল হলে হয়তো ব্যবধানটা যদি বড় হতো, ব্রাজিল এই দলের নিঃসন্দেহে আত্মবিশ্বাসটা বেড়ে যেত। কারণ আপনি হাইতির বিপক্ষে, আমরা তো গতকালই সেই কথাটা বললাম যে আগের 3 ম্যাচে ব্রাজিল তাদেরকে 17 গোল দিয়েছিল। সেখানে সবথেকে তো বাজে ম্যাচ তো নিঃসন্দেহে হাইতির বিপক্ষে এই ম্যাচের কথাই বলা যায়। সবশেষ ম্যাচেও তো 7 গোল দিয়েছিল। তো সেই হিসাব করলে এখানে আসলে ফুল মার্কস দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তবে কার্লো আনচেলত্তি, গতকালকে আমরা যেরকমটা বলছিলাম, তিনি আসলে বোঝেন যে কোন জায়গায় কি করতে হবে। নিঃসন্দেহে তিনি এই জায়গাগুলো খুঁজে বের করবেন অবশ্যই। এবং গ্রুপ সি থেকে যদি আমরা দেখি, গ্রুপ সিতে মরক্কোর ম্যাচটা কিন্তু হয়েছে এবং মরক্কোর ম্যাচে মরক্কোর যে ম্যাচটা ছিল, সেই মরক্কোর ম্যাচে মরক্কো স্কটল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে জিতেছে। যে গোলটা তারা সেই ওই গোলে যে জয়, তারা এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলের সেই জয়ের পরে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। কিন্তু ব্রাজিল যখন 3টা গোল দিয়ে দিল, ব্রাজিল এখন টেবিলের শীর্ষে রয়েছে। এবং এই ম্যাচে আসলে ব্রাজিলের বড় জয় পাওয়াটা বেশি জরুরি ছিল, যদি গোল ব্যবধানটা বাড়িয়ে দেওয়ার জন্য, যে কারণে মরক্কোর ম্যাচটা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। কারণ স্কটল্যান্ডের সাথে থার্ড ম্যাচটা ব্রাজিল খেলবে। স্কটল্যান্ড যেভাবে খেলেছে, যে ফরমেশন নিয়ে খেলেছে, মরক্কো সবসময়ই তাদের অ্যাটাকিং এবং ডিপ থেকে অ্যাটাক করে তারা যেভাবে হঠাৎ করে আগ্রাসীভাবে নিজেদের গেম তৈরি করে থাকে, সেই জায়গাতে মরক্কোকে তারা 1-0 গোলেতেই থামিয়ে রাখতে পেরেছে স্কটল্যান্ড। সেক্ষেত্রে স্কটল্যান্ডকেও কিন্তু খুব বেশি আমরা যদি বলি যে পিছিয়ে থাকার দল কিংবা দুর্বল দল, সেটা বললেও কিন্তু হবে না। সেটা বলার আসলে কোনোভাবে সুযোগ নেই। ইউরোপিয়ান একটা টিম, তারা ইউরোপিয়ান বড় বড় টিমের সাথে খেলে। ম্যাকটমিনে রবার্টসনের মতো প্লেয়ার তাদের রয়েছেন এবং আরও বেশ কিছু প্লেয়ার রয়েছেন যারা ইউরোপিয়ান লিগগুলোতে খেলে থাকে এবং তারা যে ফরমেশনে খেলেন 4-4-2, তাদের এই যে কথাটা বললেন যে তাদের ডিফেন্স ভাঙাটা বেশ কঠিন হবে ব্রাজিলের জন্য। তবে যেহেতু মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ড হেরে গেছে, ব্রাজিল যদি নকআউট পর্বে যেতে চায়, তারা যদি স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করে, তবুও কিন্তু তাদের নকআউট পর্বটা নিশ্চিত হবে। তো সেক্ষেত্রে ব্রাজিলকে কিন্তু নকআউটের থেকে ব্রাজিলের মনে হয় এখন চিন্তাটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়াটা, তাহলে হয়তো বা পরের রাউন্ডগুলোতে আরেক কিছুটা হলেও সহজ হবে ব্রাজিলের বিশ্বকাপের পরবর্তী ধাপের খেলাগুলো। সবুজ, আরও কিছু ম্যাচ হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের জয়ের ধারা বজায় রেখেছে, তারা 2-0 গোলে জিতে অস্ট্রেলিয়ার সাথে 2-0 গোলে নিশ্চিত করেছে। এবং আমরা আরো একটা ম্যাচ দেখলাম সকালবেলাতেই, তুরস্ককে কিন্তু প্যারাগুয়ে হারিয়ে দিয়েছে এবং প্যারাগুয়ের জয়ের কারণে তুরস্ক দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে তারা কিন্তু ছিটকে গিয়েছে। এবং এই ম্যাচে কিন্তু আরো একটা জায়গা যেটা আলোচনা, সেটা হচ্ছে যে ফিফার যে নতুন যে নিয়ম করেছে লাল কার্ড, মুখে হাত দিয়ে কথা বললে
লাল কার্ড দেখানো হবে, যে নিয়মটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের কারণেই আসা। এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্জেন্টাইন ফরওয়ার্ড তিনি ভিনিসিয়াসের সাথে সেই মুখে হাত দিয়ে প্রেস্তিয়ানি তিনি মুখে হাত দিয়ে কথা বলার কারণে তাকেও একটা বড় শাস্তি দিয়েছে ফিফা, এবং এরপরে ফিফা যে নিয়মটা করেছে যে কিছু যদি বলারই হয় মুখে হাত দিয়ে কেন বলবে, মুখে হাত দিয়ে কথা বলার নিয়মটা নিরুৎসাহিত করার জন্য এই নিয়মটা, এবং এই নিয়মেই কিন্তু প্রথম হলুদ কার্ড দেখলো প্যারাগুয়ের একজন, যদিও তারা সেই 10 জন ফুটবলার নিয়েই কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচটা জয় করে ফেলেছে, এবং এটাও কিন্তু একটা ইতিহাস ফিফার যে নতুন নিয়ম করলো। জি 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 মিগুয়েল আলমিরন তিনি কিন্তু প্যারাগুয়ের হয়ে সেই লাল কার্ডটা দেখেছেন। একদমই তাই। আরও একবার যদি ব্রাজিলের গল্পে আসি, ব্রাজিলের পথ চলাতে আসি, রাফিনিয়ার ইনজুরিটা যদি ভোগায় ব্রাজিলকে, সেই ক্ষেত্রে যে পজিশনের যে কমতিটা হবে, ব্রাজিলের শক্তিটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি কি অপশন হতে পারে কার্লো আনচেলত্তির? সবুজ ব্রাজিলের জন্য রাফিনিয়া যদি চলে যায়, নেইমার যদি আসে, সেখানে হয়তো নেইমারকে যদি কার্লো আনচেলত্তি লেফটে খেলে থাকেন, নেইমারের স্বাভাবিক যে পজিশন তিনি লেফট উইংয়ে খেলে থাকেন, যেই পজিশনে এই মুহূর্তে ভিনিসিয়াস খেলছেন, তবে ভিনিসিয়াস আসলে লেফট উইং থেকেই তিনি তার কাছে যে সেরা পারফর্মটা আমরা দেখছি, সেখান থেকে আসলে ভিনিসিয়াসকে সরিয়ে ফেলাটা আমার মনে হয় না কোনোভাবেও বুদ্ধিমানের। ব্রাজিলের সবথেকে শক্তির জায়গাটাই এখন কিন্তু লেফট উইং এ আছে, ভিনিসিয়াস রয়েছেন, তবে রাফিনিয়ার বদলে সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি রয়েছেন, তাকে হয়তো আমরা সেখানে খেলতে দেখতে পারবো, যদিও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি তিনিও কিন্তু তার ন্যাচারাল পজিশন কিন্তু তিনিও লেফট উইংয়েই খেলে থাকেন, তবে সেখানে আনচেলত্তি হয়তো সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে খেলাবেন, অথবা রায়ান রয়েছেন, রায়ানকে আমরা এই ম্যাচে কার্লো আনচেলত্তি যেহেতু এই ম্যাচেই তার উপরে ভরসা করেছেন, এবং কার্লো আনচেলত্তি আসলে এই ম্যাচেও কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তিনি আসলে করে ফেলেছেন, তিনি 5টার মতো মনে হয় পাঁচটা পরিবর্তন করেছেন এই ম্যাচে, যেগুলো দিয়ে তিনি আসলে দেখতে চেয়েছেন যে তারা আসলে কেমন করে। তিনি এদারসনকে নামিয়েছিলেন মিডফিল্ডে, দানিলোকেও নামিয়েছিলেন, এবং এছাড়াও মিডফিল্ডেও তিনি বেশ কিছু কিন্তু পরিবর্তন করেছিলেন। সেক্ষেত্রে রাফিনিয়ার জায়গায় হয়তো আমরা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এই মুহূর্তে সবথেকে ভালো রিপ্লেসমেন্ট হতে পারেন। নিশ্চিতভাবেই ব্রাজিলকে নেইমার যদি ফিরে আসেন এবং রাফিনিয়ার চোট আবার একটা কিন্তু সাম্যাবস্থায় হয়তো বা নিয়ে আসবে, কারণ ফুল স্ট্রেংথের দলটা কিন্তু ব্রাজিল এখনো পাচ্ছে না, এবং চোটের কারণে কিন্তু বারবারই বলা হচ্ছে যে ইনজুরি কনসার্নটা ব্রাজিলকে ভোগাবে অনেকটাই বেশি। সেটাই আসলে আপনি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই দেখেন না, এখানে যদি এস্তেভা উইলিয়াম থাকতেন রাইট উইং নিয়ে অন্তত তো ব্রাজিলকে আর সেই চিন্তার জায়গাটা কোনোভাবেই ছিল না। যদি রাইট উইং এ এস্তেভা উইলিয়াম খেলতেন, বলা হচ্ছিল যে বিশ্বকাপ শুরুর আগে কার্লো আনচেলত্তি ছেলে ডেভিড আনচেলত্তি বলছিলেন যে এবারের বিশ্বকাপে সবচেয়ে সম্ভাবনাময় তারকা হতে পারেন এস্তেভা উইলিয়াম, এবং তিনি যখন আসলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন, এরপরে জোয়াও পেদ্রোর জায়গাটা হলো না, এখানে যদি জোয়াও পেদ্রো খেলতেন, যদিও জোয়াও পেদ্রো আসলে সেন্টার ফরওয়ার্ডে খেলে থাকেন, সেখানেও কিন্তু বড় একটা জায়গা থাকে, নিচে নামিয়ে হয়তো কার্লো আনচেলত্তি কিছুটা খেলাতে পারতেন। এখানে নিঃসন্দেহে বলা যায় যে ইনজুরির কারণে ব্রাজিল ভুগছে এই মুহূর্তে। যদি রাফিনিয়া তিনি হয়তো তার প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচে আমরা তার কাছ থেকে সেরকম ফলাফলটা পাইনি, কিন্তু তিনি বার্সেলোনার হয়ে এই মৌসুমটা যে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন, শুধু এই মৌসুম না গেল মৌসুমও তিনি দুর্দান্ত কাটিয়েছেন, তো সেই বিচার করলে রাফিনিয়া যদি এই বিশ্বকাপের মাঝপথ না শুরুর দিকে যদি ছিটকে যায়, বড় একটা আঘাত আসবে নিঃসন্দেহেই ব্রাজিলের জন্য ভালো সংবাদ। তারপরে নেইমার জুনিয়র যদি ফেরেন, তিনি আসলে কতটুকু ফিটছেন, কিংবা কয় ম্যাচ আসলে তার চোট তিনি কন্টিনিউ করতে পারবেন, সেই সম্ভাবনাটাও কিন্তু আছে, তিনি আবার ইনজুরিতে পড়বেন। 2023-এর পরে আসলে যখন নেইমার জুনিয়র ইনজুরির সেই 2023-এর ইনজুরির পর নেইমার জুনিয়র ফেরার পর তিনি আসলে তার খেলার সময়টা খুব বেশি লম্বা সময় পুরো মৌসুম খেলতে পারছেন না, এবং প্রায় সম্ভবত 700 দিনের মতো তিনি ব্রাজিলের জার্সিতে খেলেননি। তার 2023 সালের অক্টোবরের সেই যে উরুগুয়ের বিপক্ষে খেলেন, এরপর তিনি ব্রাজিলের জার্সি, এবং তিনি যে আসবেন তার একটা মানিয়ে নেওয়ারও ব্যাপারটা রয়েছে, এই দলের সাথে তিনি অনেকদিন থেকে খেলেন না, তবুও নেইমার তিনি নিঃসন্দেহে তার থেকে ভালো কিছু, ব্রাজিলের সব থেকে বেশি গোল স্কোরার, ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার, 79টা গোল তার খাতায়, এবং তিনি যখন আসলে এই দলে খেলবেন তিনি নিঃসন্দেহেই হয়তো ভিনিসিয়াসের পজিশনটা কোনোভাবে হয়তো ভিনি সেখানে তাকে সরাতে চাইবেন না। ভিনিসিয়াসও আনচেলত্তির সাথে তার সম্পর্কটা সেই রিয়াল মাদ্রিদ থেকে, এবং তার অধীনে কিন্তু ভিনির কাছ থেকে সেই ভিনিকেই আমরা খুঁজে পাচ্ছি, রিয়াল মাদ্রিদের ভিনিকে। নেইমার জুনিয়র যদি আসেন, সেখানে লুকাস পাকেতার হয়তো তিনি সেই জায়গাটা হারিয়ে ফেলবেন। লুকাস পাকেতা যদি জায়গা হারিয়ে নাও ফেলেন, লুকাস পাকেতাকে হয়তো আমরা কিছুটা
কিছুটা নিচে দেখব। ব্রুনো গিমারেস এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডের সব থেকে যিনি ভালো করে যাচ্ছেন তিনি হচ্ছেন ব্রুনো গিমারেস। তার জায়গাটা নিশ্চিতভাবেই থাকছে। এখানে কাসেমিরো গেল ম্যাচেও খুব একটা তার ভূমিকাটা রাখতে পারেনি, এই ম্যাচেও বেশ কিছু সুযোগ তিনি সেভাবে কাজে লাগাতে পারেননি। বেশ কিছু যখন তিনি বলগুলো আসলে মাঝমাঠ থেকে পাঠাচ্ছিলেন সেখানে তিনি তার দুর্বলতা কিন্তু বেশ ফুটে উঠেছিল। কাসেমিরোর জায়গায় হয়তো ফ্যাবিনো, আসলে তারও তো বয়স হয়ে গেছে, তিনিও বেশ অনেকটা সময় থেকে খেলেছেন। এই মুহূর্তে তিনি সৌদি লিগে খেলছেন। লিভারপুলে যখন যেই ফাবিনো ছিল সেই ফাবিনো তো নিঃসন্দেহে তিনি নেই। এই ক্ষেত্রে হয়তো কাসেমিরো অথবা ফাবিনহোই শুরুর একাদশে থাকবেন, লুকাস পাকেতা হয়তো তার জায়গাটা হারিয়ে ফেলবেন। সবুজ যেমনটা বলছিলেন, আসলে হাইতির ম্যাচেই একটা বড় পরীক্ষা নিরীক্ষা কার্লো আনচেলত্তি করেছেন। তার বেঞ্চ থেকেও অনেক বেশি অপশনগুলো তিনি দেখে নিয়েছেন, ঝালিয়ে নিয়েছেন, আসলে কোথায় কি করলে পরবর্তীতে ম্যাচগুলোতে সহজ হতে পারে। সেই ক্ষেত্রে আরও একবার যেটা প্রশ্ন থেকে যায় ব্রাজিলের মিডফিল্ড এবং ব্রাজিলের ডিফেন্স, যেহেতু ব্রাজিলের ডিফেন্সটা কোনো বেশি চ্যালেঞ্জে তারা পড়তে হয়নি। আমরা যদি আজ রাতের কিছু ম্যাচ আছে, আমরা যদি সেই ম্যাচগুলোর দিকে একটু তাকাই, আপকামিং ম্যাচেস আজ রাত নেদারল্যান্ডস এবং সুইডেনের একটা ম্যাচ আছে। ডাচরা শুরুতে কিন্তু তারা জাপানের কাছে 2-2 গোলে ড্র করে কিন্তু তাদের শুরুটা সুখকর হয়নি বলবো না, যেমনটা তারা চেয়েছিল তেমনটা কিন্তু হয়নি। অন্যদিকে সুইডেন কিন্তু একটা ভালো পজিশনে আছে, তারা যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে নকআউটটা নিশ্চিত করে ফেলবে, যেহেতু রাউন্ড অফ 32 খেলাটা জমে উঠেছে অনেকটাই। এরপর রাত 2টায় মুখোমুখি হবে জার্মানি এবং আইভরি কোস্ট। জার্মানি দলটা যেভাবে তাদের বিশ্বকাপে শুরু করেছে এবং যে বার্তাটা তারা দিয়েছে যে সেই জার্মানি দে আর ব্যাক এবং দে আর ব্যাক টু ডমিনেট, এই জার্মানির বিপক্ষে আইভরি কোস্ট মুখোমুখি হবে। আইভরি কোস্টও কিন্তু প্রথম ম্যাচটা জিতেছে। এই খেলাটা আসলে কতটুকুন চ্যালেঞ্জ জানাতে পারবে আইভরি কোস্ট জার্মানিকে? জার্মানি শুরুটা তারা যেভাবে করেছে এবং শক্তিমত্তা সবকিছুর বিচার করলে আসলে আইভরি কোস্ট জার্মানির সাথে খুব একটা ফাইট দেওয়ার মতো অবস্থায় আছে কিনা। আইভরি কোস্টে তারা র্যাঙ্কিং এর নিচের সারির দল, যেখানে জার্মানি কিন্তু জার্মানির বিগত বিশ্বকাপগুলো ভালো হয়নি। 14 বিশ্বকাপের পর তারা আসলে এই বিশ্বকাপগুলো ঠিকঠাক খেলতে পারেনি। তবে নিঃসন্দেহেই এই ম্যাচে জার্মানিকেই এগিয়ে রাখতেই হবে। তারা শুরুটা যেভাবে করেছে, সেই 7 গোল, ব্রাজিলকে 7 গোল দেওয়ার পর তারা সেই ম্যাচেও কিন্তু 7 গোল দিয়েছে। জি, এই আপকামিং ম্যাচের সাথে কিন্তু আগামী গ্রুপ ই এবং গ্রুপ এফ এর যে ম্যাচগুলো আজকে রাতে আমরা সেগুলোই দেখব। কাল ভোরে মুখোমুখি হবে ইকুয়েডর এবং কুরাসাও। প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই আসলে নিজেদের যে খেলাটা যে একটি গোল করেছিল, কিন্তু 7টি গোল খাওয়ার পরেও কিন্তু তারপরে তাদের যে সেলিব্রেশনটা আমরা দেখেছি। এবং সবশেষ সকাল 10টায় তিউনিশিয়া এবং জাপান মুখোমুখি হবে। এশিয়ার পরাশক্তি জাপান, তারা প্রথম ম্যাচটা আবারও ড্র দিয়ে শুরু করেছিল। যদি এই ম্যাচটা তিউনিশিয়ার সাথে তারা জিততে পারে, নেদারল্যান্ডসের সাথে কিন্তু আরো একবার হাড্ডাহাড্ডি একটা লড়াই তাদের হতে যাচ্ছে। যদি তারা দ্বিতীয়ার্ধে যেতে চায়, নিঃসন্দেহে জাপানকে এই ম্যাচটা জিততেই হবে। প্রথম ম্যাচে তারা যেভাবে তাদের হার না মানার মানসিকতাটা দেখিয়েছে, নেদারল্যান্ডসের সাথে 2বার পিছিয়ে পড়ার পরেও শেষ পর্যন্ত গিয়ে সেই ম্যাচটা ড্র 1 পয়েন্ট নিয়ে অন্তত মাঠ ছাড়া। এবং নেদারল্যান্ডসকে কিন্তু এই বিশ্বকাপে বলা হচ্ছিল যে সব থেকে ফেভারিট একটা দল, যে বিশ্বকাপ জেতার মতো একটা দল, তাদের সেই সক্ষমতা রয়েছে। এবং সেই দলের বিপক্ষে জাপান যখন ড্র দিয়ে আসরটা শুরু করেছে, নিঃসন্দেহে তাদের সেই মানসিকতাটাও রয়েছে এবং এগিয়ে থাকার মানসিকতা তাদের রয়েছে। এবং তিউনিশিয়ার বিপক্ষে নিঃসন্দেহে জাপানকে এগিয়ে রাখতে হয় এবং জাপান এই ম্যাচটা জিতবে, সেটা নিশ্চয়ই আমরাও সেই আশাটা করি যে এশিয়ান শক্তি হিসেবে তারা দ্বিতীয় পরের রাউন্ডে তারা যাক। সবুজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে যুক্ত হবার জন্য।